বন্যার কারণে সবজির দাম বেড়েছে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমদানি করা হচ্ছে পেঁয়াজ ও আলু। জনবল সংকটে পুরো দমে চালু হয়নি বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল, অব্যবহৃত কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। এবার বাইডেন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ডেমোক্র্যাট অর্থদাতারা, ট্রাম্পে অরুচি অনেক ভোটারের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পেঁয়াজ ও আলু আমদানি উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই বেড়েছে পণ্যের দাম। পণ্যের দর বাড়ায় সিন্ডিকেটের কারসাজি নেই বলেও দাবিদার। আদিত্য মামুনের রিপোর্ট। পেঁয়াজের দরে লাগাম টানা যাচ্ছে না। সপ্তাহের ব্যবধানে পণ্যটির দর কেজিতে বেড়েছে অন্তত 20 টাকা। ক্রেতাদের কিনতে হচ্ছে 120 টাকা কেজি দরে। আলুর দামও লাগামহীন। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। 1 কেজি আলুর দাম এখন 60 টাকা। এমন অবস্থায় পেঁয়াজ ও আলু আমদানি উন্মুক্ত করল সরকার। রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানান। এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। আলু এবং পেঁয়াজ তারা ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবে। প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ার কারণ নিয়েও কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। পণ্যের দর বাড়ায় সিন্ডিকেটের কারসাজি আছে কিনা সে বিষয়েও কথা বলেন তিনি। আমাদের অনেক বীজতলা, অনেক ক্ষেত এটা পানির তলে চলে গেছে। সো আমি মনে করি যে এটা সাময়িক। বন্যা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সহ আমাদের এই যে সাপ্লাই চেনটা যেন আমরা নিশ্চিত করতে পারি, তাদের সাথে বসে কাঁচামরিচ, পেঁয়াজ সহ অন্যান্য যে কৃষি উৎপাদিত পণ্য আছে সেটার অবস্থা এবং কি করণীয় সে বিষয়ে আমরা নিয়ে আপনাদেরকে জানাবো। আমাদের ভোক্তা অধিদপ্তর সবসময় সচেষ্ট আছে। যে পরিমাণ ভারী বৃষ্টি এবং বর্ষণ আছে এটা কিন্তু কোনো কনস্পিরেসি না। তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষে টিসিবি অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন হয়। রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য 32টি ব্যক্তি প্রতিষ্ঠানকে রবিবার ট্রফি প্রদান করা হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সিলেট, গাইবান্ধা ও জামালপুরে বন্যার পানি ধীরে ধীরে নামছে, তবে চরাঞ্চলের ঘরবাড়িতে এখনও পানি থাকায় বানভাসীরা ফিরতে পারেনি। টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রামে যমুনা সহ সব নদীর পানি আবারও বেড়েছে। প্লাবিত হচ্ছে নতুন এলাকা। আশ্রয়কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত নানান রোগের প্রাদুর্ভাব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্যার পানি ধীরে কমছে, তবে কুশিয়ারা ও সুরমা নদীর পানি কানাইঘাট, অমলশীদ ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে ওসমানীনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সিলেটের 120টি আশ্রয়কেন্দ্রে এখনও 8,500 মানুষ বসবাস করছে। এখনও পানিবন্দী 5 লাখ মানুষ। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে চরাঞ্চলের বাড়িঘরে এখনও কোথাও হাঁটু ও কোমর পানি, ফলে ঘরে ফিরে যেতে পারছেন না দুর্গতরা। দেখা দিয়েছে চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগের প্রকোপ। পায়ে ঘা হয়েছে, হাতে ঘা হয়েছে, শরীরের খাওয়া নাই, দাওয়া নাই। এর মধ্যে কোনো ডাক্তার বা মেম্বার চেয়ারম্যান এখানে এসে ভুলকু দিল না। উজানের ঢল আর টানা বর্ষণে টাঙ্গাইলের সব নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন এলাকা। বন্যা কবলিত এলাকাগুলোয় দেখা দিয়েছে মানুষের নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। জেলার 6 উপজেলায় এখনও 48,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্ধ রয়েছে 72টি শিক্ষা প্রতিষ্ঠান।
বন্যার পানি সামান্য কমলেও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পূর্ব শাহজাদপুর ও চৌহালিতে বেড়েছে নদী ভাঙন। তোলার মতো জায়গা নাই, খাওয়ার মতো ব্যবস্থা নাই, ধোয়ার মতো রাস্তা নাই। বগুড়ায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি আবারও বেড়েছে। এখনও পানিবন্দী প্রায় 40,000 পরিবার। তাদের অভিযোগ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না। খাওয়ার অসুবিধা বাবা, খাওয়ার পাই না, পানির মধ্যে পড়ে আছি। 20 শতক পার আমি কাটতে পাইনি, কামরালি জানতারা ঘুরে যাচ্ছি। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে ব্রহ্মপুত্র, চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি দীর্ঘ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। গরিব মানুষ অল্প মনে আছে, বাড়ি ছাড়িয়ে গেলে তাও নিয়ে যায়, মানুষ বেছে খাবি। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে। তবে এখনও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বেলা 11টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম ও বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা। বৈঠক শেষে শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে, তবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের কথা জানাননি শিক্ষকদের এই নেতা। জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম। খালি পড়ে আছে এখানকার বহু বেড, অব্যবহৃত পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে দ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ফারুক হোসেন তানভীর এবং আলী আহমেদের রুবেলের ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালিস্ট হাসপাতাল। 750 বেডের দেশের প্রথম অত্যাধুনিক এই হাসপাতাল, যার মধ্যে আইসিইউ বেড আছে 100টি। সব মিলিয়ে একই ছাদের নিচে রয়েছে নানান সুযোগ সুবিধা। ভর্তি থাকা হাতে গোনা রোগী পাচ্ছেন সেবা। আমি কিডনি ট্রান্সপ্লান্ট করাবো, তো এখানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে। এখানকার মান অনেক ভালো, সেবার মানও ভালো, চিকিৎসা অনেক ভালো। পুরো হাসপাতাল জীবাণুমুক্ত রাখতে আছে বিশেষ ব্যবস্থা। এদের মূল পারপাসটা হচ্ছে সার্জনরা যে আইটেমের মাধ্যমে, যে ইকুইপমেন্টগুলোর মাধ্যমে সার্জারি করে, এই জিনিসগুলোকে ডিসইনফেক্টেড করা। তবে বিশেষায়িত এই হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে বিএসএমএমইউর সাবেক ভিসি ডাক্তার শরফুদ্দিনের সময় অনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন গণমাধ্যমে। শেষ সময়ে নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে। এখন বিশেষায়িত এই হাসপাতালের অধিকাংশ বেডই ফাঁকা। বিভিন্ন ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অনেক যন্ত্রের প্যাকেটই খোলা হয়নি। রয়েছে লোকবল সংকট। আমরা যদি স্টার্ট করতে পারি, আমাদের যদি দরকার হয়, তাহলে আমরা ম্যান পাওয়ার বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট হেল্প করতে হবে। আমাদের যদি কিছু ডেডিকেটেড লোক দেওয়া হয়, উল্টাপাল্টা ভাবে না, কথা বলছেন না, জিনিসটা যে প্রশিক্ষিত এবং মানে কাজ করবে যারা, তাদেরকে দিতে হবে। এই অচল অবস্থা কাটিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে, জানালেন উপাচার্য। আমি ব্যাকআপ দিচ্ছি এবং আমার সমস্ত প্রভিসি এবং রেজিস্ট্রার তারা সবাই আন্তরিক। আপনারা 2-3 মাসে দেখবেন যে এটার কাজ অনেক বেশি হচ্ছে, কিন্তু আমার ওন স্টাফ আনতে, ওই সিস্টেম আনতে, ফরেনারকে 2-1জনকে নিয়ে আসা, আমার বড় বড় কনসালটেন্ট দেশে যারা আছে তাদেরকে নিয়ে আসতে গেলে হয়তো আমার একটু সময় লাগতে পারে। এটা 3 মাস হতে পারে, 6 মাসও হতে পারে। হ্যাঁ, 2022 সালে 14 সেপ্টেম্বর বিশ্বমানের এই হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার তো মনে হয় ওষুধের থেকেও একজন ডাক্তারের এক মুখের কথা আশ্বস্ত হলে
তার অর্ধেক রোগটাই ভালো হয়ে যায়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নতুন কমিটির নেতারা। পরে মির্জা আব্বাস বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি, বরং সরকার নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। যে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে ভবিষ্যতে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে বলে আশা শীর্ষস্থানীয় ব্যাংকার ও অর্থনীতিবিদদের। ডলার ও রিজার্ভ সংকট মোকাবেলায় এটি যথেষ্ট কাজে দেবে বলেও প্রত্যাশা তাদের। তবে তারা জানান, এখন পর্যন্ত এই কার্যক্রমে সাড়া খুব বেশি নয়। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশে 1985 সালে অফশোর ব্যাংকিংয়ের কার্যক্রম শুরু হয়। প্রথমে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং পরে 2019 সালে অফশোর ব্যাংকিং নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। আর গত 28 ফেব্রুয়ারি অফশোর ব্যাংকিং আইন 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এখনো পর্যন্ত 43টা ব্যাংককে অফশোর ব্যাংকিংয়ের লাইসেন্স দেয়া হয়েছে। আইন অনুযায়ী লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো অনিবাসী বাংলাদেশি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় আমানত সংগ্রহ ও ঋণ দিতে পারবে। আর এ লেনদেনে যে সুদ আসবে তার উপর কোনো কর আরোপ হবে না। এখনো পর্যন্ত কত ডলার এভাবে দেশে এসেছে তার তথ্য জানাতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকাররা আশা করছেন বছর শেষে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে। আমার ব্যাংক এখনো হয়তো অফশোর ব্যাংকিং এ অত বড় আকারে করতে পারেনি, তবে আমাদের যে পরিকল্পনা আছে তাতে আগামী 6 মাসে আমরা একটা খুব ভালো চিত্র দেখতে পাব। অর্থনীতিবিদরা বলছেন, মাত্র শুরু হওয়ায় এখনো হয়তো খুব বেশি সাড়া পড়েনি। তবে রিজার্ভ সংকট মোকাবেলা, এলসি খোলার সমস্যার সমাধান সহ বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে অফশোর ব্যাংকিং ভালো একটি মাধ্যম হবে। যে আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ এর মধ্যে কিন্তু মানে ফরেন কারেন্সিতে, সেই ফরেন কারেন্সিতে আমাদের হিসাবটা রিজার্ভে যায়, সেদিক থেকে হওয়ার কথা এবং হচ্ছে। কিন্তু কিছুটা হলে যে সরকার যে রাইট টাইমে এই ডিসিশনটা নিয়েছে, এটা এই কার্যক্রমটা ছিল না আগে, কিন্তু এটাকে যুক্ত করা হচ্ছে 24 সালেই। মার্কিন ডলার, পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে অফশোর ব্যাংকিংয়ের অনুমোদন পাওয়া বাংলাদেশি ব্যাংকগুলো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। নীলফামারী সদরে একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করে তিনি বলেন, গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। গর্ভবতী মায়েরা কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য পরীক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সিজারিং কমবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সবসময় এই কমিউনিটি ক্লিনিকের সাথে যোগাযোগ রাখবে এবং চিকিৎসা এখান থেকে উপজেলা হেলথ কমপ্লেক্সে নেওয়া যাবে। সুতরাং এটা কোনোভাবেই গাফিলতি করবেন না, কারণ আপনারা যদি এই গর্ভবতী মহিলারা এখান থেকে চেক আপ নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে যায় এবং হাসপাতালে ডেলিভারি করা হয়, তাহলে সিজারিয়ান করা লাগবে না। আমরা সিজারিয়ান সেকশন কমানোর জন্য চেষ্টা করছি। আর কখনোই সুইংয়ের সুনিপুণ শিল্পীকে দেখা যাবে না 22 গজে। 21 বছরের ক্যারিয়ারে ইতি টানলেন ইংলিশ ক্রিকেট সর্বকালের সেরা পেসারদের একজন জেমস মাইকেল অ্যান্ডারসন। যেখান থেকে শুরু হয়েছিল ক্রিকেট ক্যারিয়ার, সেই লর্ডসেই শেষ টেস্ট খেললেন অ্যান্ডারসন। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্রিকেটের তীর্থভূমিতে অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচ, শেষটা রাঙালেন জয় দিয়ে, নিজে আবেগে ভাসালেন সতীর্থদের। সংক্ষিপ্ত সংস্করণে নিজের দুটি তেমন ছড়াতে না পারলেও সাদা পোশাকে মনে রাখতেই হবে অ্যান্ডারসনকে। 21 বছর আগে লর্ডসে অভিষেক হয়েছিল, খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ 188 টেস্ট ম্যাচ।
নিয়েছেন 704 উইকেট, পেসারদের মধ্যে যা সর্বোচ্চ। 800 উইকেট নিয়ে শীর্ষে আছেন লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালীধরন। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের উইকেট 708টি। এখনও টেস্ট খেলে যাচ্ছেন এমন তারকাদের মধ্যে তার পেছনে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক। 100 টেস্টে সাউদির উইকেট 380 এবং 79 টেস্টে স্টার্কের উইকেট 358। 3 ফরম্যাট মিলিয়ে অ্যান্ডারসন নিয়েছেন 991টি উইকেট। বিদায় শেষে অ্যান্ডারসনের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন ভারতীয় গ্রেট সচিন টেন্ডুলকার। 22 বছরের স্পেলে তুমি ভক্তদের একের পর এক বিস্ময় উপহার দিয়ে গেছো। ছোট্ট করে শুভেচ্ছা জানাচ্ছি। এই অ্যাকশন, গতি, নিখুঁততা, সুইং আর ফিটনেস নিয়ে তোমাকে বোলিং করতে দেখাটা ছিল আনন্দের। টানা 21 বছর খেলে গেছেন জেমস অ্যান্ডারসন। দীর্ঘ এই সময়টাতে পরিবর্তন হয়েছে চারপাশের ক্রিকেট দুনিয়া। তবে ওই ছন্দময় রানাপার ডিউক বলের নান্দনিক কারুকাজে মুগ্ধতা ছড়িয়েই গেছেন শান্ত স্বভাবের অ্যান্ডারসন। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বন্যার কারণে সবজির দাম বেড়েছে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমদানি করা হচ্ছে পেঁয়াজ ও আলু। জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল, অব্যবহৃত কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। এবার বাইডেন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ডেমোক্র্যাট অর্থদাতারা, ট্রাম্পে অরুচি অনেক ভোটারের। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।